অভূতপূর্ব কিংবা নতুন রেকর্ড, এই শব্দগুলো আমরা হামেশাই ব্যবহার করি। শহরে কিংবা গ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝানোর জন্যেও এই শব্দগুলোর প্রয়োজন আমাদের পড়ে থাকে। নতুন কোনো বাধা অতিক্রম করবার জন্যে আমাদের দরকার নতুন প্রযুক্তির বা নতুন কৌশলের। এদের প্রভাব আমাদের জীবনে ইতিমধ্যেই কিভাবে পড়তে শুরু করেছে, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা তা নিয়েই কথা বলবো। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে চিংড়ি চাষের ক্ষতিকর প্রভাব থেকে জলাভূমিকে রক্ষা করবার জন্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে এবং সচরাচর সূর্যের আলো প্রবেশ করে না এমন প্রত্যন্ত অঞ্চলেও সৌরশক্তির মাধ্যমে উন্নতি পাচ্ছে স্বাস্থ্য পরিষেবা, রক্ষা পাচ্ছে জীবন। অনিয়মিত এবং দীর্ঘ খরার কারণে ফসলের উৎপাদন কমে যায়, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ে এবং অখুশি হন ক্রেতারা। আবার ফসলের উৎপাদন অতিরিক্ত বেড়ে গেলেও তার দাম পড়ে যায়, অর্থাৎ বিপর্যয়ের মুখে পড়েন কৃষকেরা। ভারতে প্রতি বছর পেঁয়াজ নিয়ে ঠিক এমনই এক পরিস্থিতি তৈরি হয়, যা নিয়ে রাস্তায় প্রতিবাদের ঘটনা দেখা যায় এবং চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। অথচ মজুদ ব্যবস্থার উন্নতি করা গেলে কিন্তু এই সম্পূর্ণ সমস্যাটাই এড়িয়ে যাওয়া যায়। কাঁচা হোক বা ভাজা, ভারতের রান্নার অবিচ্ছেদ্য অংশ পেঁয়াজ। সকাল থেকে রাত অবধি নানা খাবারে যা থাকে। পেঁয়াজের দাম ওঠানামায় তাই বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। এর প্রভাব ক্রেতা, বিক্রেতা, ব্যবসায়ী ও চাষি সবার উপরেই পড়ে। প্রভাব পড়ে রাজনীতিতেও। পেঁয়াজের ক্ষমতা অসীম, তা সরকার গড়তেও পারে, আবার ভাঙতেও পারে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের পাইকারি বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওতে কৃষকরা আবারও অখুশি। आता जरी थोडी सुधारणा झाली तरी शेतकऱ्याला अजून काही त्याचा परफेक्ट मिळून नाही राहिला। आज मी 2000 घेणारे का 5000 घेणारे का 1000 रुपये घेऊन घरी जाणार नक्की नाही। প্রতি বছর ভারতে 2 কোটি টনেরও বেশি পেঁয়াজ উৎপাদন হয়। এর মাঝে চাহিদা ও যোগানের একটা সূক্ষ্ম ভারসাম্য আছে। খারাপ আবহাওয়া, ফসল নষ্ট হওয়া ও যোগানের স্বরূপ বদলালে দামও বাড়ে কমে। ফসলের নষ্ট হওয়া এড়াতে হিমঘরই সমাধান। কৃষি বিশেষজ্ঞরা বলছেন এখনো উন্নতির অবকাশ রয়েছে। So these storages has to be scientific storages. এই হিমঘরগুলিকে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করতে হবে। উৎপাদনের জায়গার অদূরে যথেষ্ট হিমঘর থাকতে হবে। এই হিমঘরগুলি আধুনিক হতে হবে, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, ধোঁয়া দেওয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। সেখানে যেন সহজে পণ্য রাখা ও বের করা যায় সেটিও দেখতে হবে। And logistical points of view for loading and unloading. বছরে 2 থেকে 3 বার পেঁয়াজ চাষ করা হয়। শীতকালীন রবি শস্য মার্চ ও এপ্রিলে তোলা হয়। এর আয়ু 7 থেকে 8 মাস। গ্রীষ্মকালীন খারিফ শস্যের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাদের চাষের সময় ও আয়ু দুই তুলনায় কম। বসন্ত উত্তম কালওয়ানের একজন কৃষক। তার নিজের একটি হিমঘর রয়েছে, যেখানে 6 মাস ফসল মজুত রাখতে পারেন। আবহাওয়ার খামখেয়ালিপনায় তার এই কাজে বাধা পড়ছে বলে জানান তিনি। ते कांदे आता आपण जेव्हा बारबार ফসল ক্ষতিগ্রস্ত হয়, व्यवस्थित 8-10 দিন টানা বৃষ্টি হলে এমনি এটা হয়। ते कसे भरून टाकले तर मग এটা এড়ানোর উপায় নেই। पाऊस सारखा 8-10 दिवस असं মজুত করার বাক্সের ভিতরে পেঁয়াজগুলো পচতে শুরু করে। কাঁদা অটোমেটিক সড়ালা শুরুয়াত হতে। মজুত করা ফসলের গভীরে পচন শুরু হলে পেঁয়াজের অনেকটাই নষ্ট হয়, কিন্তু এই ঝুঁকি কমানোর উপায় আছে। এই যন্ত্র জানায় ঘরের কোথায় পেঁয়াজ পচছে। এর সেন্সর পচনের সময় বের হওয়া গ্যাস শনাক্ত করে। We do multivariant data analysis to understand what is the condition of the crop, and based on the spikes and insights which our algorithm suggests, we alert the farmers or whoever the warehouse owner is about what exactly is happening in which part of your warehouse. এই যন্ত্রের দাম 15,000 টাকা। কৃষকদের জন্য এই বিনিয়োগ ছোট নয়। বসন্ত তার হিমঘরে বেশ কয়েকটি যন্ত্র বসিয়েছেন। একটি যন্ত্র প্রায় 5 টন ফসলের দেখভাল করে।
যন্ত্র পচন শনাক্ত করলে আমাদের ফোনে একটি বার্তা আসে। আমি একটি বার্তা পেয়েছিলাম যাতে বলা ছিল 6 নম্বর যন্ত্র পচন শনাক্ত করেছে। আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব তা পরীক্ষা করি। এই সমাধান কৃষি সমবায়গুলোর জন্য উপকারী হতে পারে। পঙ্কজ উশির বলছেন, গুদামের ছোট কিছু পরিবর্তনও উন্নতি ঘটাতে পারে। তিনি মহারাষ্ট্রের নাসিকের একটি কৃষক উৎপাদক সংস্থার মালিক। তাদের একটি বড় গুদাম রয়েছে। Whatever chawl units we have created, it is of totally bamboo structure. Because of that, thermal transmission is not there. Second thing, we are using pallets on the ground. We are not directly putting the onions on the ground, because of which ventilation gets maintained. We are keeping the distance between the chawls. It is minimum 8 feet. Normally, farmers try to put maximum onion in small space, because of which there is no proper ventilation, and due to which crop gets damaged. ভারতের অপরিহার্য সবজির যোগান নিশ্চিত রাখতে মজুতি সমাধান। কৃষকেরা নিজেরা উদ্যোগ নিয়ে টালমাটাল বাজারের ঝুঁকি কমাতে পারেন। পেঁয়াজকেও আর খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে না তখন। জমি থেকে এবারে নজর ফেরানো যাক জলে। বিশ্বে যত চিংড়ি উৎপাদন হয় তার 55% আসে চাষ থেকে। ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ চিংড়ি উৎপাদনকারী দেশ এবং আমাদের দেশের এক বিপুল জনসংখ্যা সরাসরিভাবে চিংড়ি চাষের উপরে নির্ভরশীল। কিন্তু এর মূল্য দিতে হচ্ছে জলাভূমির বাস্তুতন্ত্রকে। 4 দেওয়ালের মধ্যে চিংড়ি চাষ করে এই সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু তা কিভাবে করা যায়? চলুন আপনাদেরকে নিয়ে যাব সিঙ্গাপুরে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নতুন উপায় চিংড়ি চাষ করা হচ্ছে। বাড়ির ভেতরে চিংড়ি চাষের এই পরীক্ষামূলক কেন্দ্রটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। প্রকল্প শুরুর 2 বছর পরে প্রতিষ্ঠাতা জন ডিনারের নেতৃত্বে তারা প্রথমবারের মতো চিংড়ি বিক্রি করছেন। In the second half of this year, we will have 60 of these tanks, and then there's a robotic gantry that goes up and down the middle of that vacuum system. No people are touching the tank, it's running autonomously the whole time. চিংড়ি চাষের এই কেন্দ্রটি বন্দরের কাছে একটি গুদামে অবস্থিত। এখানে চিংড়িগুলো তাদের আদর্শ পরিবেশে বেড়ে ওঠে। খোলা জায়গার তুলনায় অর্ধেক সময়েই এরা বিক্রির উপযোগী হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার পরিস্থিতির ওপর নজর রাখে। জলের তলার ক্যামেরা চিংড়িদের বেড়ে ওঠার দিকে লক্ষ্য রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তা এইসব তথ্যপাত্য বিশ্লেষণ করে। চিংড়ির আন্তর্জাতিক বাজার দর এরই মধ্যে বেশ প্রতিযোগিতামূলক। তবে এই ব্যবস্থার বেশ কিছু সুবিধাও রয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় তা বসানো যায়, এতে সরবরাহ ব্যবস্থার খরচ কমে। ট্যাঙ্কে চাষ করা প্রথম ধাপের চিংড়ি শহরের নিকটবর্তী রেস্তোরাঁয় পাঠানো হচ্ছে। জল থেকে তোলার কয়েক ঘন্টার মধ্যেই ক্রেতারা এই চিংড়ি খেতে পারেন। আমরা সবসময় তাদের জানাই কোথা থেকে এই চিংড়ি আসছে, এবং এগুলি সিঙ্গাপুরের স্থানীয় চিংড়ি, যা আলাদা। সিঙ্গাপুরে জন্মানো বেশিরভাগ জিনিসই লোকজন খেতে চান না, কারণ এখানকার জলের মান খুব ভালো না। সিঙ্গাপুর বন্দরের চিংড়ি উৎপাদন কেন্দ্রটিতে ফেরা যাক। জন ডিনার জল পরিশোধন ব্যবস্থার দিকে নজর দিয়েছেন। এখানকার আলাদা শৈবাল প্রজাতির কারণে এই কেন্দ্রের জল পুনর্ব্যবহার করা যায়। এই চিংড়ি কেন্দ্র একই জল 2 বছর ধরে ব্যবহার করছে। সামুদ্রিক শৈবাল ও চিংড়িতে কোনো রোগের সংক্রমণ ঘটছে কিনা তা নিয়মিত পরীক্ষা করে দেখা হয়। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি, অথচ চিরাচরিত চিংড়ি চাষে মাঝে মধ্যেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। জন ডিনার চিংড়ি শিল্পে 10 বছর ধরে কাজ করছেন। চাষ পদ্ধতির পরিবর্তন কিভাবে করা যায় তা নিয়ে তার ভাবনা ছিল, যেই পদ্ধতিতে খরচ কমার পাশাপাশি পরিবেশের ক্ষতিও কম হবে। কখনো কখনো আমরা চিংড়িদের দেখি তারা বুদবুদের সাথে ভেসে ওঠে, চলে যায়, আবার ভেসে ওঠে। দেখে মনে হয় তারা আনন্দেই আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ব্যবস্থা মুরগি ও গবাদি পশু পালনেও ব্যবহার করতে চান তারা। কিন্তু প্রথমে তারা থাইল্যান্ড থেকে চিংড়ির পোনা কেনার বদলে নিজেরাই চিংড়ির বংশবিস্তার করতে চান। 2 প্রতিষ্ঠাতাই মনে করেন এই একুয়াকালচার আগামী প্রজন্মের কৃষির সূচনা মাত্র, যেখানে কম্পিউটারই কৃষকের ভূমিকা পালন করবে।
শহরে সহজেই মেলে এমন অনেক প্রযুক্তিগত সুবিধে থেকে ভারতের গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক জনসংখ্যা বঞ্চিত। শহরের উন্নয়নের চাহিদার থেকে গ্রামাঞ্চলের উন্নয়নের চাহিদা একেবারেই ভিন্ন। তবে শহর আর গ্রামের এই ব্যবধানকে কমিয়ে নিয়ে আসবার চেষ্টাও করা হচ্ছে। যেমন মেঘের রাজ্য মেঘালয়ে প্রায়শই সূর্যের দেখা মেলে না, তবে সেখানেও সৌরশক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার উন্নতি করা হচ্ছে। থিনরিয়র গ্রামে ৩,৫০০ মানুষের বসবাস। তাদের বেশিরভাগই খাসি সম্প্রদায়ের। তাদের প্রায় অর্ধেক লিখতে পড়তে জানেন না। সোনিয়া ৩ বছর ধরে সহকারী সেবিকা ও ধাত্রী হিসেবে কর্মরত। তিনি শিশু ও মায়েদের প্রতি বিশেষ যত্ন নেন। রোগীরা স্বাস্থ্যকেন্দ্র অবধি আসতে না পারলে তিনি তাদের বাড়ি যান। এই কাজে অনেক সময় তিনি পায়ে হেঁটে দীর্ঘ পথ পার হন। তিনি হাসি মুখে তা করেন, কারণ তিনি জানেন জীবন বাঁচানোই তার কাজ। আমরা শিশুদের টিকা দেই, প্রসূতিদের চিকিৎসা করি এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাই। আমরা এখানে চিকিৎসা করতে পারি, কিন্তু রোগ জটিল হলে বা উন্নত চিকিৎসা দরকার হলে আমরা তাদের সরকারি হাসপাতালে পাঠাই। এই সরকারি স্বাস্থ্য উপকেন্দ্রটি পুরো এলাকার প্রায় ৮,০০০ মানুষকে সেবা দেয়। আগে এত ব্যস্ততা ছিল না। এর কারণ এখানকার অনেক গ্রামের মতোই থিনরইটে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ ছিল না। সচরাচর দিনে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পাওয়া যেত। বিদ্যুৎ না থাকার কারণে রোগীরা আসতে ভয় পেতেন। বিশেষ করে গর্ভবতী নারীরা মনে করতেন স্বাস্থ্য উপকেন্দ্রে আসার থেকে বাড়িতে সন্তানের জন্ম দেওয়া ভালো। মেঘালয়ের প্রায় অর্ধেক শিশুর জন্ম হাসপাতালের বাইরে হয়। কোনো সমস্যা সৃষ্টি হলে তা অসুবিধায় ফেলে। শিশু ও প্রসূতির মৃত্যুর হার জাতীয় গড়ের থেকে অনেকটাই বেশি এখানে। ৩৭ বছর বয়সী ভালাং প্রায় ১ বছর আগে থিনরইট উপকেন্দ্রে প্রথমবার নিজের ৭ম সন্তানের জন্ম দেন। সেই বৃষ্টি ভেজা দিনে স্বাস্থ্য উপকেন্দ্রটি সম্পূর্ণ অন্ধকার ছিল। যেদিন আমার সন্তান জন্মালো এখানে বিদ্যুৎ ছিল না। তারা মোমবাতি জ্বালিয়ে আলো ও কয়লার উনুন জ্বালিয়ে শিশুকে গরম রাখার ব্যবস্থা করে। এই ঘটনাটি সৌরমণ্ডল ফাউন্ডেশন ও তার সহ প্রতিষ্ঠাতা নাগ কার্তিকের নজরে পড়ে। এই অলাভজনক সংস্থা মেঘালয়ের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের নিয়ে কাজ করে। অন্যান্য উপকেন্দ্রের মতো এই কেন্দ্রেও নানা সমস্যা আছে। সচল ফ্রিজ ছাড়া টিকা রাখা যায় না। বিদ্যুৎ ছাড়া স্বাস্থ্যকর্মীদের বাসস্থান দেওয়া যায় না। এর ফলে আপৎকালীন অবস্থায় যাতায়াত করতে মূল্যবান সময় নষ্ট হয়। এটাই সেই দরকারি সময় যখন জানা যায় গর্ভাবস্থায় কোনো ঝুঁকি রয়েছে কিনা, কিন্তু চিকিৎসা করার জন্য তখন অনেক দেরি হয়ে যায়। এর সমাধান হিসেবে তারা সৌরশক্তিকে বেছে নিয়েছেন। এর জন্য তারা সেলকো ফাউন্ডেশনের কাছে যান। এই অলাভজনক সংস্থা ভারত জুড়ে স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সৌরশক্তির মাধ্যমে সাহায্য করে। কিন্তু মেঘালয়ে দিনের পর দিন সূর্যের আলো থাকে না। বর্ষাকালে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়। এই আবহাওয়া সৌরশক্তির পক্ষে আদর্শ নয়। মেঘালয়ের আবহাওয়াকে মাথায় রেখেই আমরা এই ব্যবস্থা তৈরি করেছি। আমরা ভাবলাম সব মিলিয়ে দেখা যাক তারা কত সৌর বিকিরণ পাচ্ছে। তারপর রাজ্যের সব থেকে খারাপ অবস্থাকে মাথায় নিয়ে সেই মতো একটি ব্যবস্থা তৈরির চেষ্টা করা। এই ব্যবস্থায় 1.5 গুণ বেশি সক্ষমতার দরকার পড়ে। বেশি সৌর প্যানেল ও বড় ব্যাটারি কিছুদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও একে সচল রাখে। ব্যবস্থাটি সফল হয়েছে। আরও বেশি মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসতে শুরু করেছেন। আগে 460টি উপকেন্দ্রের মধ্যে মোটামুটি 130 থেকে 140টি কেন্দ্রে শিশুর জন্ম হতো। অন্যান্য উদ্যোগের পাশাপাশি সৌরশক্তিও এখন যোগ হয়েছে। 350 থেকে 360টি উপকেন্দ্রে শিশুর জন্ম হচ্ছে। এর ফলে প্রসূতিদের নিরাপদ শিশু জন্ম দেওয়ার সংখ্যা বাড়ছে এবং প্রসূতিদের মৃত্যুর সংখ্যা কমছে। থিনরইটে সৌরশক্তির কারণে বড় ধরনের পরিবর্তন ঘটেছে।
রেফ্রিজারেটরে টিকা রাখা যাচ্ছে, প্রসবের ঘরে আলো, অক্সিজেন কনসেন্ট্রেটর ও সাকশন যন্ত্র রাখা যাচ্ছে। এর ফলে জন্মের সময়ের সমস্যা মোকাবিলা করা যাচ্ছে। বিদ্যুৎ সংযোগও নিরবচ্ছিন্ন হয়েছে। আমাদের কেন্দ্রে সৌরশক্তির ব্যবস্থা আছে, তা আমরা সবাইকে জানাচ্ছি। মায়েরা এখানে আসছেন কারণ এখানে বিদ্যুৎ রয়েছে, তারা এখানে চিকিৎসা পেতে পারেন, তাদের শহরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। 2024 সালের মধ্যে মেঘালয় সমস্ত স্বাস্থ্য উপকেন্দ্রে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারতের প্রথম রাজ্য হওয়ার লক্ষ্য নিয়েছে। অতিরিক্ত তাপ এবং সেই সঙ্গে অনিয়মিত এবং প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাতের কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে। তবে এই সমস্যা শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়, স্পেনেও দীর্ঘ খরা এবং উচ্চ তাপমাত্রার কারণে ফসলের উৎপাদন কমে গিয়েছে। তার কারণ তীব্র জল সংকট দেখা দিয়েছে। তবে দেশটির দক্ষিণে কৃষকেরা এই সমস্যার সমাধানে জল সংরক্ষণের একটি নতুন উপায় খুঁজে বের করেছেন, যাতে করে ফসলের বাম্পার ফলন হয়েছে। তাপমাত্রা ও খরার কারণে স্পেনের কৃষিকাজ এবছর আবারও সমস্যার মুখে পড়েছে, কিন্তু এই জায়গাটাও স্পেনেই। বৃষ্টিপাত প্রায় না হলেও এখানে জল আছে, এমনকি টমেটোও আছে। কিভাবে সম্ভব হলো? ভূমধ্যসাগরীয় অঞ্চলে, বিশেষ করে স্পেনের মতো শুকনো আবহাওয়ায় গ্রিনহাউসে চাষ করার অনেক উপকারিতা রয়েছে। প্লাস্টিকে ঢাকা স্পেনের আলমেরিয়ার বিশাল অঞ্চল দেখে মানুষ সচরাচর মুগ্ধ হন না, কিন্তু ইউরোপের অন্যখানে যখন কমলালেবু, জলপাই ও দানা শস্য জলের অভাবে শুকিয়ে গেছে, তখন এখানে সারা বছরই সবজি চাষ হয়। এই অঞ্চল চিরকালই শুষ্ক ছিল। এ কারণে প্রযুক্তিবিদদের সাথে মিলে কৃষকরা সামান্য যেটুকু জল রয়েছে তার সর্বোত্তম ব্যবহার করেন। Nosotros la media que tenemos en cultivo de invernadero, en torno a un 20 o un 30% de ahorro de agua, un 20% de ahorro de fertilizante, en torno a un 30% de ahorro de energía eléctrica. El uso de esta tecnología ayuda bastante al productor y a la comarca a ser mucho más sostenible. গ্রিনহাউসে কৃষকরা জল সঞ্চয়ের জন্য সম্ভাব্য সবকিছু করেন। এই টমেটো চাষি সেন্সর ব্যবহার করেন না, এমনকি মাটিও ব্যবহার করেন না। তিনি গাছগুলোকে একটি স্তরের উপর রাখেন। Estamos nos beneficiamos del 20% del agua que teníamos que tirar. Entonces, claro, ese 20% con sus respectivos fertilizantes que tiene, es mucho el ahorro que hace. এই সেচ সমৃদ্ধ গ্রিনহাউসগুলি 1960-এর দিককার। সে সময় এখানে প্রায় কিছুই ফলত না। হাজার হাজার পরিবার এক খণ্ড জমিতে নিজেদের ভাগ্য পরীক্ষা করত। এস্তানিস্লাও পেইনাদোর বাবা মাও তাদের মধ্যে ছিলেন। এখন আমরা বেশ ভালো আছি। গ্রিনহাউসগুলো 80 থেকে 90% আলমেরিয়াবাসীর জীবন বদলে দিয়েছে। আর্থিক লাভ ও জলসঞ্চয় গ্রিনহাউসের পক্ষে দুটি বড় যুক্তি, কিন্তু এখনও কৃষকেরা মোটামুটি সেই একই জিনিস ফলাচ্ছেন। লেটুস বা ব্রোকলির মতো সবজি ঢাকা জায়গায় এখনও ভালো মতো ফলে না, কিন্তু ব্যতিক্রমও আছে। এই খামারে প্লাস্টিকের তলায় বক চই চাষ করা হয়। স্বয়ংক্রিয় ব্যবস্থায় জল পুনঃচক্রায়ন করা হয়। খোলা জায়গায় চাষের তুলনায় এটি 50% কম জল ও সার ব্যবহার করে। Nosotros tenemos 3.2 hectáreas aquí, que hacemos 9 fases por campaña. Y en el campo, en la misma cantidad de tierra, en 3.2, harán 2 o 3 fases nada más por campaña. যে ধরনের সবজি হোক না কেন, গ্রিনহাউসগুলির দক্ষতাই সবথেকে গুরুত্বপূর্ণ। Sí, bueno, hemos visto que un invernadero de este tipo hoy por hoy puede costar unos 150.000 euros por hectárea. Entonces, no todos los cultivos dan una rentabilidad que puede costear esto. তারপরও প্লাস্টিকের তলায় ড্রাগন ফল ও পেঁপের মতো বড় সবজি চাষের চেষ্টা চলছে। বিজ্ঞানীদের কাছে এটা সবেমাত্র শুরু। Yo creo que en invernadero el mejor control de las condiciones climáticas y de las condiciones sanitarias del cultivo hace que la producción y la calidad sea mayor, por lo cual প্লাস্টিকের তলায় এই পদ্ধতিতে সাফল্য পেতে একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন, তা হলো জল। মাঠে চাষ করার থেকে কম জল লাগলেও 32,000 হেক্টরেরও বেশি জমিতে ফসল ফলাতে অনেক জল লাগে।
এক্ষেত্রে সেই জল একটি সামুদ্রিক জল পরিশোধন কেন্দ্র থেকে আসে। সেই কেন্দ্রকে সারা দিন চালু রাখতে হয়। এই অঞ্চলের উন্নতি ও উৎপাদন ওই কেন্দ্র ছাড়া ভাবাই যায় না। কৃষকেরা আগে যে ভৌম জল ব্যবহার করতেন সেটা লবণাক্ত ছিল। বায়ুশক্তি ও সৌরশক্তির মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সমুদ্রের জল সস্তায় ও পরিবেশ বান্ধব উপায়ে লবণমুক্ত করা যাবে, কিন্তু সেটা কেবল তটবর্তী অঞ্চলেই কাজ করবে। সার্বিকভাবে জলের দাম বাড়লে আলমেরিয়া অঞ্চলের বাইরেও গ্রিন হাউস নিয়ে আগ্রহ বাড়বে। Bueno, yo creo que en principio este modelo se puede desarrollar en gran parte del arco mediterráneo. খরার সাথে লড়াই করার জন্য স্পেন ও অন্যান্য দেশের কৃষকদের কাছে আলমেরিয়া দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। উৎপাদিত ফসল জমি থেকে বাজারে নিয়ে যাওয়া এবং ন্যায়সঙ্গত দাম পাওয়া কৃষকদের ক্ষেত্রে আরও একটি বড়সড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে দূরত্ব, যোগাযোগের সমস্যা, মধ্যস্বত্বভোগী এবং মজুদাগারের অভাব, এই সবটাই বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, প্রযুক্তি কি এই সমস্যার সমাধান করতে পারে? তামিলনাড়ুর একটি স্টার্টআপ সেই চেষ্টাই করছে। ভারতে প্রতিদিন টন টন ফল ও সবজি সংগ্রহ করা হয়। এগুলি তাড়াতাড়ি বাজারে না পৌঁছলে নষ্ট হতে পারে। অনেক সময় কৃষকরা বাজারে আসার আগে জানতেও পারেন না কী দামে তাদের ফসল বিক্রি হবে। ভারতের তামিলনাড়ু রাজ্যের ত্রিচির একটি সংস্থা এর পরিবর্তন ঘটাতে চায়। ஒரு ஃபார்மர் இருக்காருன்னா அவர் ஒரு பொருளை விளைவிக்கிறாருன்னா அந்த பொருளை வந்து அவர்கிட்ட இருந்து சோர்ஸ் பண்ணி எடுத்துட்டு வந்து எங்க வேற ஹவுஸ்ல ப்ராப்பரா தரம் பிரிச்சு யாரெல்லாம் வெஜிடபிளை வச்சு வர்த்தகம் பண்ணி கன்சியூம் பண்ற கஸ்டமர்ஸ்க்கு கொடுக்குறாங்களோ அவங்களுக்கு நாங்க டைரக்டா போய் சப்ளை பண்ணி சோ நிறைய பேர் நிறைய இடத்துல கைமாறி வரும்போது பொருளுக்கான விலை ஏற்றம் இருக்கு, பொருளுக்கான வேஸ்டேஜஸ் அதுல நிறைய இருக்கு. ஏன்னா ஒரு இடத்துல இறக்கி இன்னொரு இடத்துல ஏத்தும் போது ஆட்டோமேட்டிக்கா இது எல்லாமே பெரிஷபிள்ஸ் சாஃப்டா இருக்கும்। এই সংস্থা নিজেদের 25টি গাড়ির মাধ্যমে প্রতিদিন কৃষকদের থেকে শস্য কেনেন। সংস্থার প্রতিষ্ঠাতারা বলছেন এর ফলে কৃষকদের বাজারে যাওয়ার দরকার পড়ে না এবং সন্তোষজনক দাম পাওয়া নিয়ে তাদের চিন্তাও থাকে না। ஒரு ஃபார்மர் ஒரு ப்ரொடியூசர் வந்து மார்க்கெட்டுக்கு கொண்டு போன அடுத்த நாள் தான் அவருக்கு என்ன பிரைஸ் அப்படி இல்லை। ஃபார்மர் இன்னைக்கு காலைல ஃபோன் பண்ணாரு, தம்பி ஒரு 5 கிலோ தக்காளி வரும், எங்ககிட்ட பொருள் ரெடியா இருக்கு, எடுத்துக்கலாம்। ஒரு 5 மினிட்ஸ்ல எடுத்துக்கலாம், இந்த ரேட்டு வண்டி வரும், ஈவினிங் 5 மணிக்கு வந்துடும் சொல்லுவோம்। பிரைஸ் வந்து இன் கம்பேரிசன் மார்க்கெட்ல என்ன பிரைஸ் இருக்கோ அந்த பிரைஸ் கரெக்டா கொடுத்துருவோம்। এই সংস্থা কৃষকদের ন্যূনতম দামের আশ্বাস দেয়। এই দাম ডিজিটাল পদ্ধতিতে হিসাব করা হয়। சோ இத நாங்க எப்படி சால்வ் பண்றோம்னா டெக்னாலஜி வந்து யூஸ் பண்றோம்। ஃபார்மர்ஸ்க்கு எங்களோட சைட்ல வந்து என்ன பிரைஸ் அப்படின்றத நாங்க ஷோ பண்ணிருக்கோம்। சோ இதுக்கு அப்புறமேட்டு கஸ்டமர்ஸ்க்கு வந்து நாங்க இதுல மேஜரா என்ன பெனிஃபிட் பண்றோம்னா எங்களோட அப்ளிகேஷன் 10 மணில இருந்து சாயந்தரம் 8 மணிக்குள்ள நாளைக்கு காலையில உங்களுக்கு என்ன பொருள் தேவையோ அதை ஆர்டர் பண்ணிரலாம்। মাঝরাতের মধ্যে পণ্য গুদামে আসে, তারপর তা খুচরো বিক্রেতাদের চাহিদা অনুযায়ী ক্রেটে ভরা হয়। রাত 2টো থেকে সবজিগুলি বাজারে ও খুচরো বিক্রেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। மார்க்கெட் வந்து காலையில 5-6 மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ப்ரொடியூஸ் வந்து அங்க போய் சேர்ந்துருச்சுன்னா ஒரு 3ல இருந்து 4 மணி நேரம் வந்து சேவ் பண்ண முடியும்। அந்த 3-4 மணி நேரம் வந்து பெரிஷபிள் குட்ஸ்ல பாத்தீங்கன்னா இட்ஸ் வொர்த் ஆஃப் அபௌட் 10% ஆஃப் தி பெரிஷபிலிட்டி வந்து குறையும்। சோ ஃப்ரெஷ் குட்ஸ் வந்து வீடுகளுக்கு போய் சேர்றதுக்கு அது ஒரு பெரிய வாய்ப்பா இருக்கும்। এই সংস্থা প্রায় 1200 কৃষকের সাথে কাজ করে। এর পরিষেবা কৃষকদের স্বস্তি দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে থাকা কৃষকরা এর ফলে সময় ও খরচ বাঁচাতে পারছেন। எங்களுக்கு காய் பறிக்கிற வேலை மட்டும்தான்। এখন কেবল ফসল তুললেই চলে। তারপর ইসানভাইয়ের গাড়ি এসে ওজন করে জিনিস নিয়ে যায়। ম্যাক্সিমাম எடுத்துட்டு போறாங்க, ஒண்ணும் பிரச்சனை இல்ல। জিনিস নেওয়ার পরের দিন পয়সা চলে আসে। இன்னைக்கு வந்து காய் எடுத்து போறாங்க, நாளைக்கு அக்கவுண்ட்க்கு பணம் ஏத்தி விடுவாங்க। எந்த பிரச்சனையும் எங்களுக்கு இல்லைங்க। நைட் 10 மணிக்கு வண்டியில ஏத்துவாங்க। இங்க இருந்து ஆட்டோவுக்கு বাজারে নিয়ে যাওয়ার পদ্ধতিটাও ছিল কষ্টকর। ஆட்டோவுக்கு 1000 ரூபாய் வாடகை আমরা বাড়ি ফিরতে மார்க்கெட்ல பண்ணி கொடுத்தா அங்க மணி 12 1 மணி ஆயிரம் நாங்க வீட்டுக்கு வந்து சேர। ஆனா ஃபார்மரோட டைமை வேல்யூ பண்ணுவோம்। அவங்க எக்ஸ்ட்ரா போய் அந்த 5 ஹவர்ஸ் মার্কেটல স্পেন্ড பண்ண வேண்டியது இல்ல, வண்டிக்கு வாடகை এক্সট্রা கொடுக்க வேண்டியது இல்ல। আজ এই সংস্থায় প্রায় 200 কর্মী রয়েছেন। এই সংস্থা বড় হওয়ার লক্ষ্য নিয়েছে। তারা আগামী বছরের মধ্যে বিক্রির পরিমাণ 5 গুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
এর প্রতিষ্ঠাতারা দেখেছেন যোগানের শৃঙ্খল সঠিক থাকলে কৃষক ও ক্রেতাদের মধ্যে দূরত্ব কমানো সম্ভব। এতে সকলেরই উপকার হবে। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় টেকসই প্রযুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, আপনার কাছে কি এমন কোনো উদ্ভাবনী প্রযুক্তিমূলক সমাধানের সন্ধান আছে যা আপনার সম্ভাবনাময় মনে হয়? তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।